আকার ছোকা আমার দ্বারা হয় না, তোমরা একটু বুঝে নেবে, যা একটা মতন এঁকে দিচ্ছি হয়তো। টেবিল, টেবিলের উপর ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, একটা হুক দিয়ে মানে টানা হচ্ছে, ঠিক আছে, এদিক থেকে একটা টানা হচ্ছে, মানে টানটা এদিকে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, টেবিলের উপর কোন একটা বস্তু আছে, হ্যাঁ কি না, সেটাকে কি করা হচ্ছে, এদিক থেকে টান দেওয়া হচ্ছে। ধরো এটা একটা টেবিল, এই টেবিলের বস্তুটা আমরা কি করছি, এদিক দিয়ে টান দিচ্ছি, টান দিলে দেখা যাচ্ছে বস্তুটা সরে আসছে, ঠিক আছে। এই বস্তুটা হালকা বলে আমি টান দিচ্ছি, সরে আসছে, হ্যাঁ কি না। এই বস্তুটা যদি অনেক বেশি ভারী হতো, ধরো এই বস্তুটা ধরো 10 কেজি ভারী, ঠিক আছে, ভারী। এবার এদিক থেকে আমি টান দিচ্ছি, বল প্রয়োগ করছি, মানে টান দিচ্ছি, বস্তুটা দেখা যাচ্ছে প্রথমে যখন টান দিলাম সে কিন্তু এলো না, যেহেতু বস্তুটা অনেক ভারী, টান দেওয়ার কারণে আসছে না। আমি কতটা টান দিচ্ছি, ধরো আমি 1 নিউটন বল দিয়ে টান দিচ্ছি, এলো না। পরে আমি এটাকে ধরো 20 নিউটন বল দিয়ে টানলাম, তখন বস্তুটা কি হলো, সরে গেল। প্রথমে দেখো টান দেওয়ার কারণে বস্তুটা কিন্তু সরছে না, হ্যাঁ কি না। কেন সরছে না বলো তো, একটা আইডিয়া বলো, কেন সরছে না। এর আগের দিন আমি বলেছিলাম, এই একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি ফেলে দিই সে কিন্তু পড়ে যাচ্ছে, তাই নয় কি, পড়ে যাচ্ছে তো, পড়ে যাচ্ছে, কিন্তু বস্তুটা যদি আমি না ফেলি পড়ছে কি, তার মানে এ পড়তে চাইছে, কিন্তু নিচে থেকে কেউ একজন একে বাধা দিচ্ছে, হ্যাঁ কি না, যে কারণে বস্তুটা কিন্তু পড়ছে না। ঠিক তেমনি টান দেওয়ার কারণে এ সরতে চাইছে, কিন্তু কেউ একজন নিশ্চয়ই উল্টো দিক থেকে বাধা দিচ্ছে, যে কারণে বস্তুটা সরছে না। কে বাধা দিচ্ছে বলো তো, এক নম্বর তো অভিকর্ষ বল আছে, মানে এ কি করছে, নিচের দিকে আসতে চাইছে, হ্যাঁ কি না, আর এ কি করছে, ওপরের দিকে একটা বল দেওয়ার কারণে এ কিন্তু দাঁড়িয়ে আছে, আর ভারী হওয়ার কারণে এদিক থেকে একটা টান দিচ্ছে, যে কারণে এ বস্তুটা সহজে এদিকে যাচ্ছে না, ঠিক আছে। এই যে বস্তুটা না যাওয়ার কারণে দুটো তলে, এই বস্তুর তলে, বস্তুর নিম্ন তলে মানে নিচের তলে এবং টেবিলের ওপরের তলে, এখানে একটা তল সৃষ্টি হয়েছে, মানে বস্তুটার নিচের একটা তল আছে আর টেবিলের ওপরে একটা তল আছে। এই দুটো তলে কি হচ্ছে, একটা ঘর্ষণ মানে একটা ঘষার একটা বল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না, বুঝতে পারোনি মনে হচ্ছে। যখন কোনো বস্তুকে তোমরা টানছো, ধরো একে আমি টানছি, আমি নিশ্চয়ই একটা ঘষার শব্দ পাচ্ছ তো, ঘর্ষণ বল মানে ঘষার শব্দ। এই ঘর্ষণ বলটা কোথায় হচ্ছে, এই বইয়ের নিচে আর এই চেয়ারের ওপরে, মানে দুটো তলের মধ্যবর্তী জায়গায়, দুটো তলের মধ্যবর্তী জায়গায় যদি কি হয়, কোন বল মানে একটা গতি সৃষ্টি, মানে এটা যখন এদিকে সরে যাচ্ছে একটা গতি সৃষ্টি হবে, মানে একটা গতি নিয়ে চলে যাবে, কিন্তু যখন যাচ্ছে না মানে গতি সৃষ্টি বাধা দিচ্ছে কেউ, হ্যাঁ কি না, বুঝতে পারছো না মনে হয়। যখন বস্তুটাকে আমি টানছি তখন কি হচ্ছে, বস্তুটা সরে যাবে, কিন্তু যদি টানার কারণে না সরে তাহলে কি হবে, দুটো তলের মাঝখানে একটা গতি তৈরির বিরুদ্ধে কেউ বাধা দিচ্ছে, মানে যেতে কেউ বাধা দিচ্ছে, সরতে কেউ বাধা দিচ্ছে, এই বাধা দেওয়ার নামই হচ্ছে ঘর্ষণ বল, বুঝতে পারোনি। যখন দুটি তলের মধ্যবর্তী অংশে গতি উৎপন্ন হতে কেউ বাধা দেয় সেটাকে আমরা বলি ঘর্ষণ বল, বুঝতে পেরেছো। এই বস্তুটাকে আমি যদি জোরে টানি, এরকম আস্তে আস্তে টানছি, নিশ্চয় একটা ঘর্ষণে একটা ঘষা আসছে, তাই না, কি এর নিচে এবং এই চেয়ারের উপরে একটা ঘষার একটা মানে বল, একটা শক্তি তৈরি হচ্ছে, এটাকে আমরা ঘর্ষণ বল বলি, বুঝতে পেরেছো। এই বস্তুটাকে, আচ্ছা দেখো টেবিলের উপর এটা 10 কেজি হয়েছে, আমি যদি 20 নিউটন দিয়ে টানি কি হচ্ছে, বস্তুটা সরে যাচ্ছে। এই বস্তুটা 10 কেজি পরিবর্তে যদি আমি 100 কেজি করি তাহলে কি আর 20 নিউটন বল দিয়ে টানলে কি আর যাবে, নিশ্চয়ই দেখো আরো বেশি বল দিয়ে কি করতে হচ্ছে, একে টানতে হচ্ছে, তাই নয় কি। কারণ এই বস্তুটা যত বেশি ভারী হবে সে তত বেশি কি হবে, নিচে বল প্রয়োগ করবে, আর যত বেশি বল প্রয়োগ করবে একে সরানোর জন্য আমাকেও তত বেশি বল প্রয়োগ করতে হবে, বুঝতে পেরেছো। কি কি জিনিস আমরা জানছি সেটা একটু দেখে নিই। হ্যাঁ, এর আগে একটা জিনিস যেটা জানার, যে কোনো বস্তুকে, ধরো একটা বস্তু 1 কেজি ওজন,
এই বস্তুটা 1 কেজি ওজন। সাদিকা বলো তো, এই 1 কেজি ভরের কোনো বস্তু পৃথিবী নিচের দিকে কত বলে, কতটা টানে বা কতটা বলে নিচের দিকে নিয়ে যাবে? ভেরি গুড। যে কোনো বস্তু তার যদি 1 কেজি হয় তাহলে সে কতটা বল নিয়ে নিচের দিকে টানবে? 9.8 নিউটন। আচ্ছা, 9.8 নিউটন। নিউটনটা তোমরা অনেকেই মনে হচ্ছে তোমরা ক্লাস করোনি, জানবে না। নিউটনটা কি? বল মাপার একককে আমরা নিউটন বলি। বুঝতে পেরেছো? অর্থাৎ কি দিয়ে আমরা বল মাপি, বুঝতে পেরেছো, সেটা কি আমরা কি বলি? নিউটন। তাহলে কোনো বস্তু যদি 1 কেজি হয়, সেটা কি করছে? পৃথিবী তার নিজের অভিকর্ষের দিকে কত নিউটন বলে টানে? 9.8 নিউটন বলে টানে। আচ্ছা, এই বস্তুটা যদি 10 কেজি হয় তাহলে কত নিউটন বলে টানবে? আফরিনা বলো। ধরো এটা 10 কেজি, 1 কেজি হওয়ার কারণে 9.8 নিউটন টানছে, তাহলে এটাকে 10 কেজি হলে তাহলে কত নিউটন বলে টানবে? বেশি হবে। কতটা বেশি হবে? এর সঙ্গে 10 গুণ করলে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে এর সঙ্গে 10 গুণ করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে এত নিউটন দিয়ে টানবে। তার মানে কত হবে? 9.8 ইন্টু 10 মানে হচ্ছে, পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা 10 করছি, এটা কেটে গেল, মানে 98 নিউটন বল, মানে এতটা বেশি বল দিয়ে টানতে হবে। বুঝতে পেরেছো? 3 কেজি হলে কত হবে? যত হবে মানে তত দিয়ে গুণ করলেই ওটা পেরিয়ে যাবে। এটাই হচ্ছে ওর ব্যাপার। এরপর একটা জিনিস দেখো, এই বস্তুটা কাঠের হয়েছে, যে কারণে একে টান দিতে একটা ঘর্ষণ বলের তৈরি হয়েছে। এই বস্তুটা যদি, টেবিলটাকে যদি আমি কাঁচের টেবিল নিলাম, কিসের টেবিল নিলাম? কাঁচের। কাঁচের টেবিল নেওয়ার কারণে এই দেখবে টানটা দেখবে আগের তুলনায় নিশ্চয়ই আস্তে টানলে চলে যাবে, হ্যাঁ কি না? তাহলে কিসের উপর নির্ভর করছে বলো তো ঘর্ষণ বলটা? এই যে কি উপাদান দিয়ে তৈরি তার উপর অনেকটা নির্ভর করছে নাকি, তাই নাকি? যদি মানে রাফ হয়, কর্কশ, তার উপর দিয়ে কোনো বস্তু টানলে অনেক লেটে আসবে। যদি সেটা মসৃণ এবং পিচ্ছিল হয়, তার উপর দিয়ে টানলে কম বল প্রয়োগ করলে সে অটোমেটিক চলে আসবে, তাই নাকি? এটাই, আর কিছু না। আর কি আছে? 9.8 নিউটন। এখানে কিছু বলেছে, যদি কোনো বস্তু 1 নিউটন টানে যদি না আসে, তাহলে আমরা কি করব? আস্তে আস্তে 2 নিউটন বাড়াবো, হ্যাঁ কি না? তারপরে 3 নিউটন বাড়াবো। বাড়াতে বাড়াতে দেখা যাচ্ছে সর্বোচ্চ একটা টানের আছে, যে বল আছে, যেটা ধরলাম 10 নিউটন। 10 নিউটন টানে এটা কি হলো? সরে গেল। তার মানে কি হলো? একটা জিনিস পরিষ্কার হলো, এর একটা সর্বোচ্চ মান আছে, মানে কোন টানে বস্তুটা সরে আসবে তার কিন্তু সর্বোচ্চ একটা মান আছে। বুঝতে পারোনি? বস্তুটা আছে, আমি টান দিলাম, সরলো না। প্রথমে 1 দিলাম, 1 নিউটন দিয়ে টান দিলাম, সরলো না। তার মানে এটা কি সর্বোচ্চ মান? কি না। 2 নিউটন দিলাম, এও সরলো না। আবার 3 নিউটন, 4, 5 এরকম করে 10 নিউটন দিয়ে আমি টান দিলাম, দেওয়ার কারণে বস্তুটা কি হলো? সরে গেল। তার মানে কি এর সর্বোচ্চ মান কত হবে? 1 হবে না 2 হবে নাকি 10 হবে? 10। কারণ যে টানে বস্তুটা সরে আসছে সেটা হচ্ছে তার সর্বোচ্চ মান। তাই যে কোনো বস্তুর একটা সর্বোচ্চ মান আছে, যে টানে সে সরে আসবে, হ্যাঁ কি না? সে যে কোনো বস্তু হোক, সে 100 কেজি হোক, আর 500 কেজি হোক, আর 1000 কেজি হোক, আর 2 কেজি হোক, একটা নির্দিষ্ট সর্বোচ্চ মানের টান আছে, যে টানে বস্তুটা কি হবে? সরে আসবে। বুঝতে পেরেছো? এটাই জানলাম। এখানে কি বলছে দেখো, যদি কোনো বস্তু টান দেওয়ার কারণে না সরে, তাহলে ওর মান কত হবে? 0। কেন 0 হলো? যেহেতু বল কোনো প্রয়োগ হলো না। এর আগে আমরা জেনেছি যে যদি কোনো বস্তু বল প্রয়োগ করার কারণে যদি না সেটা ত্বরণ হয়, না সরে যায়, তাহলে সেটা কি হয়? তার বলটাকে আমরা বল বলি না, সেটা বল প্রয়োগ করা বলে না। ঠিক তেমনি প্রথমেই বলছে যে বস্তুর উপর টানের মান 0, তাহলে স্থির বলে ঘর্ষণ বলে মানও 0 হবে। ঠিক তেমন যদি 5 নিউটন হয় তাহলে এর মানও 5 নিউটন হবে, 10 নিউটন হলে 10 নিউটন। ঠিক তেমনি এই শূন্যস্থান পূর্ণগুলো এটা যা আছে তাই হবে, কারণ 5 নিউটন টানার কারণে বল এটা সরে গেছে, তাই ঘর্ষণ বলে মানটাও 5 নিউটন হবে। বুঝতে পেরেছো? এরকমই এটা সর্বোচ্চ মান বেরিয়েছে এদিকে। বাক্স 10 কেজি, 3 কেজি, এই যেটা একটু বললাম। প্রথমে দেখো কোন খালি বাক্স আছে, টানতে একবার টান দিলে তো চলে আসবে, কিন্তু এর উপর আবার 10 কেজি কি করা হলো? একটা বাটখারা চাপানো হলো।
এতে আবার বল প্রয়োগ নিশ্চয়ই বেশি লাগবে না কম লাগবে বলো তো? তারপরে বলছে এতে আবার আরো দুটো 10 কেজি বাটখারা চাপা হলো, তাহলে একে টানতে গেলে আরো বেশি বল লাগবে না কম লাগবে? আরো বেশি লাগবে। এটা এখানে দেখিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? পরীক্ষা হয়তো এরকম আসতে পারে, কোনো বস্তুর উপর 20 কেজি ভরের কোনো বস্তু চাপানো হলো, তাকে যদি 2 নিউটন বল টানলে সরে আসে, তাহলে অন্য একটি বস্তুর উপর যদি আমি 50 কেজি বাটখারা চাপাই, তাহলে তাকে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? বুঝতে পেরেছো? তাহলে তোমরা কেমন ভাবে করবে? এই 2 কেজির জন্য যদি 2 নিউটন বল প্রয়োগ করতে হয়, তাহলে 50 কেজি সরানোর জন্য কত নিউটন বল প্রয়োগ করতে হবে? তাহলে 2 × 50/2, এটাই আসবে তো দাদা, 50 নিউটনই বল প্রয়োগ করতে হবে, হ্যাঁ কি না? এটাই আসবে তো। 2/2 হচ্ছে 50টা এমনিতেই পড়ে থাকবে। এবার দেখো আর কি আছে, এরপরে আমরা যেটা জানছি তরলের ঘনত্ব ও চাপ, খুব ইম্পর্টেন্ট, যে ঘনত্ব এবং চাপ। তোমরা একটা কাজ করতে পারো, মানে যেটা আমি এমনি বলছি না করলেও হবে, তোমরা বুঝতে পারবে বললে। ধরো একটা পাত্রে, একটা বোতলে কিছুটা জল নিলে, কি করলে? জল, প্লেন জল, তাতে কিছু মেশাবে না। সেই জলটা একটা মাপলাম, দেখা গেল সেটা কত হলো? 1 লিটার হলো। ধরো একটা পাত্রে জল নিলাম, সেটা কত হলো? 1 লিটার। সেম একই পাত্রে জল নিলাম, তাতে কি করলাম? সল্ট বা লবণ দিলাম। আচ্ছা, এটা লবণ যুক্ত করলাম, এটাতে লবণ, এটা একদম প্লেন আছে, এটাতে লবণ যুক্ত করলাম। সেম 1 লিটার জল পাত্রে লবণ যুক্ত করলাম। এবার এটাকে মাপলাম, মেপে দেখা গেল এটা 1 লিটারের থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। এর কারণটা কি? লবণ মেশানোর কারণ। অথচ কিন্তু পরিমাণটা কি? পরিমাণ একই। এ তো 1 লিটার ধরে বোতলে, এ তো 1 লিটার ধরেছে, কিন্তু লবণ মেশানোর কারণে কি হয়ে গেল? এর ওয়েটটা যেন একটু হলেও বেড়ে গেল। লবণ দেওয়ার কারণে জলটা একটু বেশি ঘন হবে না? হবে না? বেশি ঘন হয়ে যাবে, হ্যাঁ কি না? আর বেশি ঘন হওয়ার কারণে কি হলো? একটু বেশি এর ওজনটা দেখাচ্ছে। অর্থাৎ একক কোনো ক্ষেত্রফলের মধ্যে, ধরো এই যে একটা ক্ষেত্রফলের মধ্যে কি হয়েছে? এর যতটা পরিমাণ ভর আছে, একক ক্ষেত্রফল যতটা ভর থাকে, কোন বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যতটা ভর থাকে সেটাকে বলা হয় ঘনত্ব। কি বললাম? কোন বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যতটা ভর থাকে সেটাকে বলা হয় এর ঘনত্ব। বুঝতে পেরেছো? তাহলে কোন বস্তুতে যদি কিছু মেশানো হয়, তাহলে কি হচ্ছে? তার ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে ঘনত্ব সমান সমান কি হয়? দেখো এটা বলছি, একটা জিনিস দেখো, ঘনত্ব সমান সমান ভর বাই আমরা আয়তন করছি। তার মানে কি হচ্ছে? কোন বস্তুর একক আয়তনের মধ্যে যতটা কি হচ্ছে সাধারণত ভর। আমি একটা জিনিস, এটা একটা পাত্রে জল নিলাম, এটা জলটা পরিমাণ হচ্ছে 1 লিটার। কত বললাম? 1 লিটার। আচ্ছা, 1 লিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার হবে? তোমরা বর্গ ঘন এগুলো তো জানো তো। বর্গ মানে হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেটাকে বর্গ বলা হয়।
ধরো 5 ইন্টু 5, এটাকে আমরা কি বলি বর্গ বলি। মানে একই সংখ্যা, এটা যে আমরা কি করছি দুবার গুণ করছি। যদি এই সংখ্যাটাকে আমরা 3 বার গুণ করি তাই এটাকে আমরা কি বলছি ঘন। বুঝতে পেরেছো? ঘন। তাহলে 1 লিটার সমান সমান কত ডেসিলিটার হবে বলো তো? লিটারের পরে কি লিটারের পরে ডেসি, তাহলে 1 এর জন্য 1 আর ডেসির জন্য 0, মানে 10 ডেসিলিটার। হ্যাঁ কি না? তাহলে এই 10টাকে এবার আমরা কি করব 3 বার গুণ করব ইনটু 3 বার, এটাকে হয়ে যাবে ঘন। বুঝতে পেরেছো? আর 10 এর পরে গেলে আমরা কি করছি ডেসির পরে কি হয় সেন্টিমিটার। তাহলে এইটাকে করলে 10 করলে কত হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার বা সেমি। তাহলে 1 লিটার সমান সমান কি হলো 1000 ঘন সেন্টিমিটার। এটা সাধারণত, আর আয়তনের জন্য আমরা সবসময় ঘন ব্যবহার করি, তোমরা জানো তো ঘন সেন্টিমিটার, এটা আয়তন। আয়তন এটা ধরলাম। এবার 1 লিটার মানে কত গ্রাম হবে বলো তো? 1 লিটার মানে কত গ্রাম হবে? 1 লিটার মানে হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভর পেলাম। আয়তন কোনটা হলো 1000 ঘন সেন্টিমিটার, এটা আয়তন। ভর কোনটা পেলাম 1000 গ্রাম। ঠিক আছে, এবং উপরে দেখো ঘনত্ব সমান সমান কি হয় ভর বাই আয়তন। তাহলে আমরা সেটাই বসিয়ে দিই। তাহলে আয়তন কি আছে, কোথায় গেল, এটাই আছে আয়তন। তাহলে ভরটা আগে বসাই 1000। 1000 কি গ্রাম তো, আর 1000 কি হচ্ছে ঘন সেন্টিমিটার। হ্যাঁ কি না? তাহলে এটাই হচ্ছে ঘনত্ব, 1 লিটার জলের ঘনত্ব এটাই। তাহলে এটা কাটলে কি হচ্ছে সব কেটে যাচ্ছে, 1 মানে হচ্ছে 1 কি হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার। হ্যাঁ সরি ঘন, হ্যাঁ এটাই করতে পারো ঘন সেমি। তার মানে কি এই কোনটা 1 কেজি হবে, ওই লিটার মানে সে কেজি তুমি বলতে পারো। বুঝতে পেরেছো? কেজি মানে দেখো এই 1 লিটার, যেটাকে জলের ক্ষেত্রে আমরা লিটার বলি, সেটা বস্তুর ক্ষেত্রে আমরা কেজি ধরি। বুঝতে পেরেছো? লিটারের ক্ষেত্রে আমরা কেজি বলি না। আমরা কি কখনো বলি 1 কেজি জল দাও? 1 কেজি বস্তু, মানে 1 কেজি গম, 1 কেজি আটা, 1 কেজি চাল। কেজিটা আমরা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি, আর লিটারটাকে আমরা জলের ক্ষেত্রে ব্যবহার করি। লিটার যা কেজি তাই, সেম একই জিনিস। হয়তো আমি জলের ক্ষেত্রে লিটার লিখেছি জল বলে, কিন্তু এটা 1 কেজি, মানে 1 কেজি সমান 1000 গ্রাম। বুঝতে পেরেছো? লিটার মানে সে 1000 গ্রামেই আসবে। আমরা জলের ক্ষেত্রে লিটারটা ব্যবহার করি। বুঝতে পেরেছো? আর বস্তুর ক্ষেত্রে আমরা কি করি, তাহলে কি হলো এটাই হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে কোন 1 লিটার জলের ঘনত্ব কত হচ্ছে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এটাই। এবার বলো তো 2 কেজি বস্তুর তার আয়তন হচ্ছে 4 লিটার, তার আয়তন কোন জলের 2 কেজি ভর, কিন্তু আয়তনটা কত হচ্ছে 4 লিটার। এটাকে তোমরা বলো তো তাহলে এর ঘনত্ব কত, এটা করে একটু দেখিয়ে দাও আমাকে। কোন একটা বস্তু, কোন একটা জল, আমি বললাম জল, তার 4 লিটার, তার আয়তন হচ্ছে 4 লিটার, কিন্তু ওর ভর বা ওর কেজি যেটাকে আমরা বলছি ভর হচ্ছে কত 2 কেজি। তাহলে এর ঘনত্ব কত হবে? আচ্ছা 2 কেজি আমি ধরলাম। ধরো এইটা একটা জলের পাত্র, এতে জল আছে, যে জলটা আছে সেটা হচ্ছে আয়তন হচ্ছে 4 লিটার। ঠিক আছে, আর এর ভর হচ্ছে কত বললাম 2 কেজি। ঠিক আছে, তাহলে এর ঘনত্ব কত বলো, করো খাতায় করো, আমি যেরকম ভাবে করলাম এই তো এখানে এই ফরম্যাটেই হবে। বুঝতে পারেনি মনে হচ্ছে। 1 কেজি মানে কত, ভর কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। হ্যাঁ কি না? আর তোমার 1 লিটার এর আয়তন কত 1000 ঘন সেন্টিমিটার।
এবার এতটাই পর্যন্ত করে দিলাম, এবার করো, এবার পারবে। এটাকে ধরে এটাকে করো। আয়তন 4 লিটার হয়েছে, ভর হয়েছে 2 কেজি। এবার করো। অন্য কোনো খাতা নেই, সে তাতেই করো না। হ্যাঁ, অত উঁচু কেন ব্যাগটা? তাহলে কি আছে ওর মধ্যে? এই কি নামটা সে ভুলে গেলাম আবার। কি শাক ভাজি? গাজি? ওই ঢালিপাড়াতে মনে অনেকগুলো টাইটেল আছে না? মল্লিকও আছে তো মনে হয় ওর মধ্যে, 2-4টে ফ্যামিলি। তাহলে সেদিন নামটা 2-3 বার ইয়াদ করার পরে সবার নাম গুলো মনে আছে, এরকম যদি আর একবার 2-3 বার ইয়াদ করে নেওয়া যায় মনে থাকবে নিশ্চয়ই। এই কারো মনে আছে? বলেছিলাম তোমাদেরকে আমার নাম শানওয়াজ ঢালি। ওই নাও, শুরু হয়ে গেছে। আমরা পুরো ঢালিপাড়ায় বাড়ি আমাদের। আচ্ছা, আর দেখি কে কি করছে, দেখি দেখা যাক কি হয়েছে না হয়েছে। নিজের থেকে করবে, করো তুমি। খাতা নেই, এই ফরম্যাটে করো না, যেটা করলাম দেখো না, পারবে। ইচ্ছে থাকলে, ইচ্ছে থাকলে, জেদ থাকলে যে কোনো কিছু করা যাবে। সামান্য তো ঠান্ডা, এই ঠান্ডার কাছে আমি হেরে যাবো? আপনি না করো, পেন কই আমরা কোন। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমার ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা বিভিন্ন ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, যেখান থেকে তোমরা তোমাদের প্রায় সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের ভিডিওগুলো পেয়ে থাকবে। একটা বিষয় তোমাদের বলার রয়েছে, সেটা কি, আমাদের এই চ্যানেলটা এবং এই ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমরা স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে পারি। অর্থাৎ আমাদের যে স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবার রয়েছে, সেই পরিবারের এক একজন সদস্যকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে তোমাদের সবার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বিভিন্ন জায়গায় তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করা। যারা আমাদের প্রতিষ্ঠানে অনলাইন এবং অফলাইন পড়তে চাও, অনলাইন অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা সরাসরি ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যে টেকনিক্যাল টিম রয়েছে বা অফিসিয়ালস আমাদের যারা রয়েছে, তারা তোমাদের সঙ্গে কথা বলে আমাদের এখানে ফি স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় সবকিছু তোমাদেরকে বলে দেবে। ঠিকানাও বলে দেবে, যাবতীয় তোমার যা যা কোয়ারিজ রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দেবে। এছাড়াও আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেখানেও আমাদের বিভিন্ন চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাও। অর্থাৎ আমরা বলতে চাইছি যে স্মার্ট টিউটোরিয়াল হাবের সঙ্গে তুমি নিজেকে একাত্ম করে নাও, এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তোমার নাম থাকুক আমরা চাই। তাহলে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ক্লাসে চলে যাব। ক্লাসটা খুব মন দিয়ে দেখো, দেখার পর তোমার যেখানে যেখানে সমস্যা হবে বা যে বিষয়গুলো তুমি বুঝতে পারবে না, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তাছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা কিন্তু জানাতে পারো। খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসটা করবে তোমরা, করার পর অবশ্যই কিন্তু আমাদের জানাবে।